হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ সেশন। আজকের সেশনটি আমাদের প্রিমিয়াম ব্যাচ 602 ব্যাচের প্রথম প্র্যাকটিস ক্লাস। এই প্র্যাকটিস ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে আজকে 10:30 আমরা শুরু করছি, যদি আমাদের ক্লাসটা হবে হচ্ছে শনি সোম বুধ রাত 10টার সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কালাম ভাই, জয়েন করতে পারছেন? জি জি। আচ্ছা ঠিক আছে, একটা সেকেন্ড, আমরা রেকর্ডিং স্টার্ট করেছি তো একটু আমি ভাষণ দিয়ে নিচ্ছি। আপনারা চ্যাট বক্সটা আপনাদের অন করে দিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে। লেটস সি। ওকে, তো জাতি, আজকের এই সমাবেশ কিসের জন্য আসলে? আজ আমরা জয়েন করেছি আমাদের নতুন যে প্রিমিয়াম ব্যাচটা আছে 602, তার প্র্যাকটিস সেশনের জন্য। আজকের সেশনে আমরা সবাই দেখব অনলাইনে ক্লাস করতে আমাদের কোনো প্রবলেম হয় কিনা। আজকে স্পেসিফিকলি আমরা হচ্ছে রিডিং এর ক্লাসটা করব। তো রিডিং ক্লাসে কোনো প্রবলেম হয় কিনা এটা আমরা চেক করব। পাশাপাশি আমরা কিছুটা আমাদের কোর্স সম্পর্কে জানবো। আজকে আমাদের ওরিয়েন্টেশন না, আমাদের সামনে ওরিয়েন্টেশন আছে, ডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তো ওরিয়েন্টেশন দিয়ে আমাদের ব্যাচটা স্টার্ট হবে। তার আগে আপনাদেরকে একটু হেবিচুয়েট করে নেওয়া হবে কয়েকটা প্র্যাকটিস ক্লাসে, যে অনলাইনে রিডিং রাইটিং বা লিসনিং করতে আপনাদের জন্য সমস্যা না হয়। কিছু ছোটখাটো টুলস আছে যেগুলোর ইউজটা আমি আপনাদের এই 2-3টা ক্লাসে শিখিয়ে দেবো। মিনওয়াইল এই সেশনগুলোতে অবশ্যই আমাদের মূল আইএলটিএস এর যে স্কিলগুলো সেগুলো নিয়েও কাজ হবে। সো আমি আশা করছি আপনারা সবাই হচ্ছে কমফোর্টেবলি বসেছেন। সিট ব্যাক এন্ড রিল্যাক্স। আমরা 1 ঘন্টার মতো একটু প্র্যাকটিস করব। নাও, প্রথম যে জিনিসটা আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা কে কে ফোনে জয়েন করেছেন এবং কে কে ল্যাপটপে জয়েন করেছেন, এইটা একটু আমাকে জানান। ওই অনুযায়ী আমার রেজলিউশন ঠিক করতে হবে, ফোন অর পিসি। চ্যাট বক্স আপনারা কাইন্ডলি 30 সেকেন্ডের মধ্যে একটু জানান, তাহলে আমি একটু বুঝে ফেলবো যে কতজন আপনারা ফোনে কতজন ল্যাপটপে আছেন। ওকে, যখন আপনারা এটা জানাচ্ছেন ততক্ষণে আমি আপনাদেরকে একটু নিয়ে আসি আমাদের আজকের প্রথম অংশে। আপনারা অনেকেই আমার সম্পর্কে জানেন, যারা জানেন না আবার একটু মনে করিয়ে দিচ্ছি। আমরা আমার আমার নাম শেখ ফারবি মান্নান। আই ওয়াজ লেকচারার অফ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি and currently I'm working as an examiner to Cambridge Assessment English A2 to B2 level examinations. আমি আইএলটিএস এর এক্সামিনার হিসেবে কাজ করছি 2008 সাল থেকে, এবং ইন মিন মিনওয়াইল আমি হচ্ছে কয়েকবার আইএলটিএস পরীক্ষা দিয়েছি, কয়েকবার আমার হচ্ছে ফুল 9 ব্যান্ড স্কোর এসেছিল। এখানে যে স্কোরটা, এটা আমার লাস্ট স্কোর আর কি। গত বছরের স্কোরটা সামহাও কমে গেছে আসলে একটা পয়েন্ট, এটা হয় টাইম টু টাইম। বাট ওভারঅল আমি আইএলটিএস পড়াচ্ছি 2008 সাল থেকে, 17 বছর প্লাস এক্সপিরিয়েন্স। প্লাস আরেকটা জিনিস হচ্ছে 2017 সাল থেকে, ফ্রম 2017 আমি অনলাইনে ট্রেনিং দিচ্ছি। সো এই দুটো এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমরা 2023 সাল থেকে, 23 সালের শেষের দিকে আমরা একটা প্ল্যাটফর্ম স্টার্ট করি, সেটা হচ্ছে এই আমাদের ইংলিশ হান্টার প্ল্যাটফর্ম। এটার উদ্দেশ্য ছিল এই জিনিসটা চেক করা যে হ্যাঁ, অনলাইনে আইএলটিএস তথা অন্যান্য স্কিলগুলো যে শেখার বিষয়টা, এটা আমরা আম, সবার কাছে ছড়িয়ে দিতে পারছি কিনা। মানে ট্রেনিংটা যেটা আমাদের দরকার আইএলটিএস এর জন্য, যে স্কিলগুলো দরকার, সেটা কি অ্যাবসলিউটলি আমাদের সেন্টারে এসেই শিখতে হবে, নাকি সেটা বাসা থেকেও আসলে করা পসিবল। আমার কিছু আইডিয়া ছিল, কিছু প্ল্যান ছিল, যেটার জন্য আমরা এই প্ল্যাটফর্মটা স্টার্ট করি। যার কিছু কিছু অংশ আজকে আমি আপনাদের সাথেও শেয়ার করব। যে আমার এক্সপিরিয়েন্স মতে অনলাইনেই আইএলটিএস এর যে স্কিলগুলো ট্রেনিং, যে প্র্যাকটিস গুলো, 1 to 1 প্র্যাকটিস, গ্রুপ প্র্যাকটিস, এই সব কিছুই অনলাইনে আসলে টু সাম এক্সটেন্ট অফলাইনের চাইতে বেটার ভাবে করা যেতে পারে। তো সেটার জন্যই এই প্ল্যাটফর্মটা স্টার্ট করা, এবং সেটার জন্যই আমাদের রিসেন্ট কোর্স গুলো আমরা 2023-এর শেষ থেকে যখন আমরা সার্ভিস দিচ্ছি, 2024 শেষ, 25 স্টার্ট হচ্ছে, আমাদের স্টুডেন্টরা বেশ ভালো স্কোর করছে। সো ইট প্রুভস দ্যাট দ্য সিস্টেম ওয়ার্কস। এবং এরই ধারাবাহিকতায় 2025-এ আমরা হচ্ছে নতুন আরেকটু আপডেটেড একটা ভার্সন নিয়ে এসেছি, সেটা হচ্ছে এই প্রিমিয়াম কোর্সটা। তো প্রিমিয়াম কোর্সের বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখানে আমরা কিছু আরো এক্সট্রা সার্ভিসেস অ্যাড করতে যাচ্ছি। আমাদের প্ল্যাটফর্মটা বড় হয়েছে, আমরা আরো কিছু টিচার নিয়ে এসেছি, ট্রেনার নিয়ে এসেছি, এবং সব মিলে আমরা আইএলটিএস এর প্রিপারেশনটাকে আরো বেশি
কমফোর্টেবল করার চেষ্টা করছি এই পার্টিকুলার কোর্সটার মাধ্যমে। আমাদের একটা সাকসেসফুল কোর্স এই মুহূর্তে রান হচ্ছে 601, আমাদের প্রিমিয়ামের প্রথম ব্যাচ, এবং আপনাদেরটা হতে যাচ্ছে আমাদের প্রিমিয়ামের সেকেন্ড ব্যাচ। ওকে। ওকে। ওয়ালাইকুম সালাম আবির। আচ্ছা, তো এই কোর্সের কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে শুরু করব। খুব বেশি না, আমরা আসলে এটার ওরিয়েন্টেশন ক্লাসের জন্য রেখে দেবো। সো এই পর্যায়ে এসে আমি আপনাদের কাছে একটু দেখতে যাচ্ছি যারা যারা ফোন থেকে জয়েন করেছেন তাদের জন্য, যারা ল্যাপটপ থেকে জয়েন করেছেন, পিসি থেকে আপনারা তো কমফোর্টেবলি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে বলবো যে জাস্ট আরাম করে আপনারা বসুন। হাতের কাছে যদি কাগজ কলম থাকে একটু কাগজ কলমটা নিয়ে নেন, আর কিছু আপনাদের লাগবে না, আজকে আমরা এটাই চেক করব। ঠিক আছে? কাগজ কলম ছাড়া আর কিছু ছাড়াই আমরা স্ক্রিনের সাথে দেখে আমার সাথে কথাবার্তা বলে প্র্যাকটিস করে রিডিংটা আপনারা আমার সাথে করতে পারছেন কিনা এটা আমরা দেখবো। যারা ফোনে জয়েন করেছেন তাদেরকে একটা জিনিস আমি অনুরোধ করব, ফোনে যারা জয়েন করেছেন আপনারাও ফোনটা সামনে রাখেন, কিন্তু আপনারা অনেকেই ফোনটা এইভাবে রেখেছেন, টেন্স, হ্যাঁ এইভাবে আপনারা রেখেছেন পোর্ট্রেট মোডে। আমি আপনাদেরকে অনুরোধ করব ফোনটাকে এইভাবে রাখেন, ল্যান্ডস্কেপে রাখলে আপনাদের ফোনটা ফুল স্ক্রিন হয়ে যাবে এবং আপনাদের দেখতে আরেকটু ভালো লাগে। ফুল স্ক্রিন করে নেন। ঠিক আছে, প্রথম স্টেপ হচ্ছে এটা যারা ফোনে আছেন। রাইট? যারা ফুল স্ক্রিন করতে পেরেছেন একটু আমাকে আনমিউট করে জানান তো দেখি এক দুজন যে ফুল স্ক্রিন হয়েছে কিনা, ফোনে যারা আছেন কমফোর্টেবল ফিল করছেন কিনা। জি হয়েছে। তো না, থ্যাংক ঠিক ইউ। আছে। ঠিক আছে। যে হয়েছে কালাম আমি কি ভাই, আমি কি ল্যাপটপ জয়েন করব? ল্যাপটপ আছে? না দরকার নেই, ফোনেই জয়েন করেন, আজকে এটাই আমরা চেক করবো। কালাম ভাই আপনি শেষে হচ্ছে আমাকে রিপোর্ট করবেন যে ফোনে ক্লাস করতে আপনার কষ্ট হয়েছে কিনা। ঠিক আছে, এটা আমরা চেক ওকে, করবো থ্যাংক আজকে। ওকে, ইউ। চলে। গ্রেট। তো আমরা সবাই জয়েন করে ফেলেছি। এখন প্রিমিয়াম ব্যাচের যে কোর্সটা, সেটার ফুল ডিটেল তো আজকে দিব না, কিন্তু আমি আপনাদের হাইলাইটস দিয়ে রাখতেছি। আমাদের এই কোর্সে 80+ লাইভ ক্লাসেস থাকবে। অ্যাকচুয়ালি আপনাদের ক্লাসটা, আপনাদের এই ব্যাচের ক্লাসটা 100-এর কাছাকাছি হয়ে যাবে যদি আপনারা করতে চান। যদি আপনাদের মধ্যে কেউ অ্যাভেল করতে চান, প্র্যাকটিস করতে চান এবং মনে করেন যে স্যার আমার আরো বেশি ক্লাস করলে আমার স্কোর ভালো আসবে, আই মানে এই ব্যাচের স্টুডেন্টরা ইভেন 100-এর কাছাকাছি ক্লাস করতে পারবে। অফলাইন সেশনের অপরচুনিটি আছে প্রিমিয়াম ব্যাচে। অফলাইনের অপরচুনিটিটা হচ্ছে শুক্রবার আমরা একটা অপশন রাখবো, আপনারা যদি চান আপনারা ফিজিক্যালি এসে শুক্রবারে আমরা একটা সেশন করব প্রিমিয়াম ব্যাচে, যে এই সপ্তাহে আমরা কি কি ক্লাসগুলো করেছি তার উপর একটা রিভিউ করা। এটা কিন্তু খুবই কাজে লাগে, যে একটা সপ্তাহে আমরা ক্লাস শেষ করার পরে যদি একটু রিভিউ করতে পারি যে হ্যাঁ হ্যাঁ কি পড়েছি ঠিক মতো বুঝেছি কিনা। ওই রিভিউ সেশনটা আমাদের মহাখালী ডিওএইচএস অফিসে আমি করব। আপনারা যদি চান আপনারা ফিজিক্যালি এসেও আমার ওখানে জয়েন করতে পারবেন। যারা অনলাইনে জয়েন করতে চাচ্ছেন, ঢাকার বাইরে যারা আছেন অবভিয়াসলি আপনারা অনলাইনেও থাকবেন। যারা ফিজিক্যালি জয়েন করতে যাচ্ছেন অফলাইন সেশনেও আপনারা চাইলে আমার সাথে জয়েন করতে পারবেন। এই কোর্সের স্টুডেন্টরা এক্সাম সেন্টারে মক টেস্ট দেওয়ার একটা অপরচুনিটি পাবে। এই ব্যাচের স্টুডেন্টদের কাছে হার্ড কপি বুক প্লাস পিডিএফ এবং অডিওগুলো গিফট আকারে পাঠানো হবে। এই ব্যাচের স্টুডেন্টরা প্রতি ক্লাস শেষে ওয়ার্কশিট পাবে এবং তাদেরকে স্পেশাল নোটস দেওয়া হবে, ডিটেল এগুলোর আছে। এবং ফাইনালি এই ব্যাচের স্টুডেন্টরা হচ্ছে হায়ার এডুকেশনের প্রসেসিংটা ফ্রি কনসালটেন্সি এবং সাপোর্ট পাবে আমাদের ইংলিশ সেন্টার ওভারসিজ যে আমাদের ডিপার্টমেন্ট আছে, যারা হচ্ছে বিদেশি স্টুডেন্টদেরকে হেল্প করে যাওয়ার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে হেল্প করে, তারা প্রিমিয়াম ব্যাচের স্টুডেন্টদেরকে ফ্রি সার্ভিসটা আসলে দিবে। এছাড়া আরো কিছু খুঁটিনাটি বিষয় আছে, খুবই এক্সাইটিং কিছু ফিচার্সও আপনাদের সাথে জন্য আছে। মূল উদ্দেশ্যটা হচ্ছে ওয়ান স্টপ একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা। আপনারা এখানে ঢুকে আইএলটিএসটা পুরোপুরি দিয়ে মক টেস্ট দিয়ে প্রিপেয়ার্ড হয়ে ফাইনাল এক্সাম দিয়ে একদম বিদেশ যাওয়া পর্যন্ত পুরোটা সেশনই প্রিমিয়াম ব্যাচের এই স্টুডেন্টদের সাথে ইংলিশ সেন্টারের সবগুলো ডিপার্টমেন্ট, আমাদের যতগুলো বিজনেস আছে সবাই যেন একত্রে আপনাদেরকে হেল্প করতে পারে। তো এইটা হচ্ছে মূলত প্রিমিয়াম ব্যাচের অফার। ডিটেল আরো সামনে আসবে, বাট আপনাদের কাছে কিছু প্রশ্ন থাকতে পারে, প্রশ্নগুলো আপনারা যেন করতে পারেন সেটার জন্য একটা ইমেল অ্যাড্রেস আমি আপনাদেরকে দিব। ওকে। সুমায়া জয়েন করেছেন, আবির জয়েন করেছেন দেখতে পাচ্ছেন, হাবিবুর দেখতে পাচ্ছেন। গুড জব। কোর্সটার আরেকটু ডিটেল আমি বলে নিচ্ছি।
80+ বা 100-এর কাছাকাছি ক্লাস তো আছে, কিন্তু মেইন বা ম্যান্ডেটরি কোর ক্লাস হচ্ছে 30টা। এটা শেষ হবে হচ্ছে 2 মাস 1 সপ্তাহ, মানে 2 মাস 1 সপ্তাহে, কারণ আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে। এর পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্সের ক্লাসটা কি ডিজাইনে আসলে হবে। এটা ওই যে আমাদের পরিচিত একটা ল্যাঙ্গুয়েজে যদি বলি আপনাদেরকে, মিটিকুলাসলি প্ল্যান্ড। মানে এখানে প্রথম ক্লাস কোনটা থেকে শুরু করে শেষ ক্লাস পর্যন্ত প্রতিটি ক্লাসের মধ্যে কানেকশন আছে। ক্লাস পারতপক্ষে মিস করবেন না। বাসায় বসে ক্লাস করতে পারছেন, রাইট? আপনাদের কিন্তু ট্রাভেল করতে হচ্ছে না, কোনো এক্সট্রা প্রেশার নাই। তো সর্বোচ্চ ট্রাই করবেন লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে। কোনো কারণে যদি লাইভ ক্লাস আপনাদের মিস হয়, আপনাদেরকে ভিডিও ক্লাস, প্রতিটি ক্লাসেরই ভিডিও ক্লাস আপনাদের দেয়া হবে। এইটা হচ্ছে অফলাইন কোর্সের তুলনায় এই যে আলাদা বা এক্সট্রা বেনিফিট চলে আসলো। অফলাইনে আপনারা যদি আমার কাছে কোর্সটা করতেন, আমরা কিন্তু পরের দিন এসে কোনো কারণে মিস হলো, তাই না? আমাদের তো নানান ঝামেলা হতেই পারে। কোনো কারণে মিস হলে পরের দিন এসে যদি বলেন যে স্যার ওই দিন যা ক্লাস নিয়েছেন পুরোটা আমাকে অভিনয় করে দেখান, তার কিন্তু তখন ধরে মাইর দিবে। বাট অনলাইন ক্লাসে এটাই হচ্ছে সুবিধা, যেহেতু ভিডিওটা থাকবে। হ্যাঁ, তবে এটাও আপনাদের মনে রাখতে হবে, লাইভ ক্লাস আজকেও আপনারা সেটা দেখবেন, লাইভ ক্লাসে কিছু প্র্যাকটিস থাকে স্পেশাল, যে প্র্যাকটিসগুলো আসলে কিছুতেই ভিডিও কোর্সটা দেখে বা ভিডিও ক্লাসটা দেখে পুরোপুরি আত্মস্থ করা যায় না। আমি আপনাদের বলবো সর্বোচ্চ আপনারা 50% বোধ হয় লাইভ মানে ভিডিও ক্লাস দেখে অ্যাচিভ করতে পারবেন, লাইভ ক্লাসের ট্রেনিংটা যদি না করেন কোনো কারণে। সো সর্বোচ্চ ট্রাই করবেন হচ্ছে আপনাদের লাইভ ক্লাসে অ্যাটেন্ড করতে। এবং এই লাইভ ক্লাসগুলোর পাশাপাশি আপনাদের সাপোর্টিং ক্লাসও থাকবে, যেটা এমনকি ওই 2 মাস 1 সপ্তাহ কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা সেগুলোতে অ্যাটেন্ড করতে পারবেন। এর মধ্যে একটা থাকবে হচ্ছে ফোকাস প্লাস ক্লাস। ফোকাস প্লাস ক্লাসটা হচ্ছে অ্যাসিস্টিং ক্লাস আর কি, আমাদের অন্য একজন টিচার আপনাদেরকে এটা নিয়ে দেবে। মূল ক্লাসগুলো অবভিয়াসলি আমি নেব, আমাদের আরেকজন অ্যাসিস্ট্যান্ট টিচার আপনাদের ফোকাস প্লাস ক্লাস নেবে। এটা প্রতি সপ্তাহে 3টা করে। এই ক্লাসগুলো হচ্ছে ছোট ছোট ক্লাস, এগুলো হচ্ছে আমাদের এই বিভিন্ন টপিক গুলোর উপরে ছোট ছোট ট্রেনিং। এটা অনেকটা হোমওয়ার্ক করার হেল্পের মতো। সো আপনি এই আমার সাথে ক্লাসটা করলেন, এবার হোমওয়ার্কটা করবেন। হোমওয়ার্কের ক্ষেত্রে ফোকাস প্লাস ক্লাসগুলো আপনাদেরকে হেল্প করবে আর একটু বোঝার জন্য। ফ্রাইডেতে রিভিউ সেশন হবে অফলাইন, যেটা আমি আপনাদের বলেছি, প্রতি সপ্তাহে এটা আমাদের হবে। এছাড়াও ফ্রাইডের ইভিনিং এ, এখন রোজার জন্য আপাতত একটু বন্ধ, রোজার পর থেকে আপনারা এটা অ্যাভেল করতে পারবেন। ফ্রাইডের ইভিনিং এ আমাদের প্র্যাকটিস ক্লাস থাকবে, স্পেশাল একটা স্পিকিং প্র্যাকটিস ক্লাস। আর এর বাইরে এক্সামিনিং সেশন, এটা আপনাদের মূল কোর্সের ক্লাসগুলো শেষ হয়ে যাওয়ার পর শুরু হবে, এটাও আমি আপনাদের নেব। এই এক্সামিনিং সেশন হচ্ছে প্রতি সপ্তাহে একটা করে। প্রতি সপ্তাহের এই একটা সেশনে আপনারা যদি জয়েন করেন, তাহলে আপনারা ওভারঅল কোর্সের ব্যাপারে ডিটেল জানতে পারবেন। ওকে, সো এইটা হচ্ছে মানে বিভিন্ন মডিউলের উপর প্র্যাকটিস করে করে আপনারা এগোতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের মূলত প্র্যাকটিস সেশনস গুলো। এর বাইরেও আরো কিছু ক্লাস আছে, এগুলো মিনিমাম, এর বাইরে কিন্তু আরো আপনাদের প্র্যাকটিস ক্লাস হবে। তো কেউ যদি প্র্যাকটিসটা করতে চান এবং ফাইনাল এক্সাম পর্যন্ত প্রিপারেশন নিতে চান, এই কোর্সের থেকে ভালো প্রিপারেশন এই মুহূর্তে আমরা কিন্তু মানে আর নেওয়া পসিবল না, এরকম একটা বিষয়। যাই হোক, এটার ব্যাপারে ডিটেলস আমরা আরো ওরিয়েন্টেশন ক্লাস আলোচনা করব। আজকে আমরা একটু রিডিং করব। তো সবাই আপনারা একটু রিল্যাক্স হয়ে বসুন। চলুন আমরা একটু রিডিং করার চেষ্টা করি এখন বাকি সময়টুকুতে। আমি রিডিং এর ব্যাপারে আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশনটা দিয়ে নিচ্ছি। স্ক্রিনে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, আইএলটিএস এর রিডিং টেস্টের বেসিক। একটু জুম করে আপনাদেরকে দেখাই। যারা এক্সামিনেশনটা সম্পর্কে ভালো করে জানেন না তাদের জন্য বলছি, আইএলটিএস এ রিডিং পার্টের আপনাদের যে টেস্টটা, সেটা 1 ঘন্টার একটা টেস্ট, 60 মিনিটস। এই 1 ঘন্টার ভেতরে কিছু প্যাসেজ পড়ে আপনাকে কিছু প্রশ্নের জবাব দিতে হবে। প্যাসেজের সংখ্যা হবে 3টা অথবা 5টা। 3টা হবে যদি আপনারা একাডেমিক পরীক্ষা দেন, 5টা হবে, 4টা ছোট একটা বড়, 5টা হবে যদি আপনি জেনারেল ট্রেনিং পরীক্ষা দেন। এবার আপনাদের কাছে আরেকটা কুইজ চ্যাট বক্সে,
আপনারা একাডেমিক পরীক্ষা দেবেন, অথবা জেনারেল ট্রেনিং মানে জিটি পরীক্ষা দেবেন, অথবা নট শিওর, কারণ আপনারা হয়তো একাডেমিক আর জিটির পার্থক্যটা কি ঠিক জানেন না। চ্যাট বক্সে একটু আপনারা 30 সেকেন্ডের মধ্যে আমাকে জানান তো দেখি, আপনারা কি এসি পরীক্ষা দেবেন, জিটি পরীক্ষা দেবেন, নাকি নট শিওর? ওকে, এই জিনিসগুলো আমরা ক্লিয়ার করে দেব। হুম, অনেকেই লিখছেন নট শিওর। একেবারে আপনারা এটা বিষয়ে ওরিড হবেন না। ওরিয়েন্টেশন ক্লাসে দিন, আমি আপনাদের একদম ভেঙে ভেঙে বুঝাই দেবো যে একাডেমিক, জেনারেল ট্রেনিং তথা আইএলটিএস এর আরো যে ডিটেল অংশগুলো আছে, ছোটখাটো কম্পিউটার বেস, পেপার বেস, তাই না, আইডিপি, ব্রিটিশ কাউন্সিল, সব অংশ আমি আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে দিন বুঝিয়ে দেবো। ঠিক আছে, ওকে, আপনারা জাস্ট একটু ওয়েট করুন। আপাতত এইটুকুই দেখে রাখেন, একাডেমিক আর জেনারেল ট্রেনিং শব্দ দুটো আপনারা জানলেন, ওরিয়েন্টেশন ক্লাস আমরা ডিটেল বলছি না। যে কটা প্যাসেজেস পান না কেন, প্রশ্ন সংখ্যা সমান হবে। প্রশ্ন হচ্ছে 40টা। 1 ঘন্টায় প্যাসেজগুলো থেকে আপনাদেরকে 40টা প্রশ্নের জবাব বের করতে হবে। এখন 40টা কোশ্চেনের মধ্যে কত পেলে কত স্কোর আসে, আপনারা সবাই কিন্তু আইএলটিএস এর বিভিন্ন স্কোরের জন্য, ব্যান্ড স্কোর যেটা, সেটার জন্য আপনারা এখানে ট্রাই করছেন। আমাদের এই ব্যাচের বেসিক টার্গেট হচ্ছে, মানে আমাদের বেসিক স্ট্যান্ডার্ড এভারেজ টার্গেট হচ্ছে 7। আমরা যে ট্রেনিংটা দেব সেটা যেন 7 পর্যন্ত আপনি যেন পান, সেটার জন্য আপনাদেরকে ট্রেনিংটা দেওয়া হবে। 7 লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এর 7। বাট আপনাদের মধ্যে অনেকেই থাকবেন যাদের কিন্তু 7-এর চাইতেও বেটার স্কোর করার এবিলিটি আছে। তো তাদেরকে যে টাস্ক গুলো দেওয়া হবে 7-এর জন্য, সেটা তারা দ্রুত করে ফেলবে এবং শুরুতেই আমার সাথে হচ্ছে শেয়ারও করে ফেলবেন যে স্যার আমার কিন্তু টার্গেট 7 না, 7-এর থেকে বেশি, 7.5। কেন বলছি, কারণ অনেকের হচ্ছে যে যারা ডক্টরের জন্য, হ্যাঁ, ইউকেতে অ্যাপ্লাই করছেন, আপনাদের 7.5 মিনিমাম লাগবে। সেটা আমার সাথে শেয়ার করবেন যে স্যার আমার স্কলারশিপের টার্গেট আছে, আমার এই জন্য এরকম স্কোর লাগবে। তো তখন আপনাদেরকেও প্ল্যানটা দেখাবো। আপনারা একটু হার্ডওয়ার্ক বেশি করবেন, করে আপনারা হয়তো ওই যে 7 পর্যন্ত টার্গেটটা যখন ফুলফিল করে ফেলবেন, মেইন ব্যাচের স্টুডেন্ট সবাইকে আমি 7-এর জন্যই প্রিপেয়ার করছি, কিন্তু আপনাদের যাদের বেটার স্কোর লাগবে তাদের জন্য আমি আলাদা কিছু টাস্কও দিয়ে দেবো। কেন 7 আমাদের টার্গেট? কারণ 7 পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স এবং বিশ্বাস, 7 পর্যন্ত আমরা যারা স্টুডেন্ট, যারা মোটামুটি এইচএসসি লেভেল কমপ্লিট করেছি, হুম, এক্সট্রা কোনো ট্যালেন্টের প্রয়োজন নেই, এইচএসসি লেভেল যারা কমপ্লিট করেছি, আমাদের এই নলেজ দিয়েই একটু যদি আমরা পরিশ্রম করি, সবার পক্ষেই 7 পাওয়া পসিবল। 7-এর ক্রাইটেরিয়ন গুলো, মানে কি কি জিনিস বা কোন এঙ্গেলে আপনাদের 7 টার্গেট করা হয়, সেগুলো আমি আপনাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দেব। তো তখন আপনারাও দেখতে পাবেন যে আসলে 7 পর্যন্ত পাওয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো ট্যালেন্টের প্রয়োজন পড়ে না, ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে না। 7-এর উপরে পেতে গেলে এটা একটু আপনার ম্যাটার করে যে আপনার ব্যাকগ্রাউন্ড কিরকম, বা কারো কারো একটু এবিলিটি বেশি থাকে, তাই না, যে পড়ে মনে রাখার এবিলিটি বেশি থাকে, ভোকাবুলারি মনে রাখার এবিলিটি বেশি থাকে। তো সেগুলো হচ্ছে তাদের 7-এর উপরের ক্ষেত্রে একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বাট 7 পর্যন্ত যে কোনো সুস্থ আহ, বাঙালি আসলে পেতে পারে বলে আমার বিশ্বাস। সো 7 পাওয়ার জন্য রিডিং এ আপনাকে কি করতে হবে? আপনারা যারা একাডেমিক পরীক্ষা দেবেন, আপনাদেরকে 7 পাওয়ার জন্য 30-এর মধ্যে মানে 40-এর মধ্যে 30টা কারেক্ট করতে হবে। হুম। কোনো মাইনাস মার্কিং নাই, এটা আপনাদের কারো কারো মাথায় আসতেছিল। কোনো মাইনাস মার্কিং নাই। আপনারা যা পরীক্ষা দেবেন, যে কটা আপনাদের কারেক্ট হবে, আন্দাজে দিলেও যদি কারেক্ট হয়, সে কটাই আপনার স্কোর। 30 আপনাদের তুলতে হবে যদি আপনারা 7 পেতে চান, 10টা ভুল হলেও 7 থাকবে। জিটি যারা, তাদের জন্য মার্জিন অফ এরর আরো কম, আপনাদেরকে 34 কারেক্ট করতে হবে। কিভাবে করব? আমাদের যখন রিডিং এর ক্লাস গুলো শুরু হবে, আমি আপনাদের একদম ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ কিছু টার্গেট দিব, প্ল্যান দিব, যেটা দিয়ে ভেরি মাচ ইটস পসিবল। আপনারা যদি পরিশ্রম করার মেন্টালিটি রাখেন, আপনারা আমাকে কথা দিবেন যে আপনারা পরিশ্রম করবেন, পরিশ্রম যদি আপনারা করতে পারেন, তাহলে দেখবেন যে 7 তোলাটা, এই স্কোরটা তোলাটা, এটা সত্যি আসলে খুব পসিবল।
এবং বিশেষ করে রিসেন্ট টাইমে আসলে কোশ্চেনের ভেরিয়েশন কমে গেছে। আইএলটিএসে কিন্তু ফর ইনস্টেন্স আজ থেকে 5 বছর আগে 2020-এ যখন পরীক্ষা দেওয়া হতো তখন রিডিং এর কোশ্চেন টাইপ আসতো 12 থেকে 13 টাইপের। এখন কিন্তু মাত্র 6 থেকে 7 টাইপের কোশ্চেন আসে। সো ভেরিয়েশন কমে যাওয়ার মানে হচ্ছে আপনাদের কিন্তু পরিশ্রম কমে গেছে। আপনাদের এখন ফোকাস হতে হবে অল্প কয়েকটা কোশ্চেন টাইপের উপরে, অল্প কিছু স্কিলের উপরে। এগুলো নিয়ে যদি ঠান্ডা মাথায় আপনারা একটু পরিশ্রম করতে পারেন এবং আমার কথা শোনেন আসলে, ঠিক আছে, কথা যদি শোনেন তাহলে 7 তোলাটা ভেরি মাচ পসিবল। পরের অংশের দিকে আমরা আসি। এই যে 7 তুলবো তার জন্য আমরা সময় কতক্ষণ পাবো? 60 মিনিটস আমরা সময় পাবো, রাইট? তো 60 মিনিট মানে হচ্ছে আমাদের প্যাসেজ ওয়াইজ যদি ডিভাইড করি, একাডেমিকদের কয়টা প্যাসেজ ছিল? তিনটা। তিনটা প্যাসেজের জন্য প্রতিটা প্যাসেজে 20 মিনিট হচ্ছে সময়। 20 মিনিটের ভেতরে প্যাসেজ পড়ে অ্যান্সার বের করতে হবে। জেনারেল ট্রেনিংদের 5টা প্যাসেজ, তার মধ্যে লাস্টেরটা বড় আর বাকি 4টা হচ্ছে ছোট। ছোট প্যাসেজগুলো সলভ করব 10 মিনিটে, বড় প্যাসেজটা সলভ করব 20 মিনিটে। এই হচ্ছে আমাদের প্ল্যান। ঠিক আছে? তো সবাই দেখুন তো মোটামুটি আপনারা এই ইনফরমেশন গুলো বুঝতে পারলেন কিনা, একটু আপনাদেরকে পড়ার জন্য সময় দিচ্ছি। তো 30 সেকেন্ড আমরা একটু দেখি। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা একটা টুল ইউজ করতে পারেন, সেটা হচ্ছে হ্যান্ড রেজের একটা বাটন আছে রিয়াকশনে, দেখবেন হ্যান্ড রেজ করা যায়। প্রশ্ন থাকলে এটাকে আপনারা ইউজ করবেন। একটু চোখ বুলিয়ে, রাইট। সো আজকের ক্লাসে আমি আপনাদের বলেছিলাম যে আজকে আমরা কিন্তু ডিটেল তেমন কোনো কিছু পড়বো না। হুম, তেমন কিছু কিছু আমরা পড়বো না। তবে আমরা হচ্ছে মানে কোনো স্কিল বা কোনো ডিপ কোনো কোনো কঠিন কোনো কিছু আমরা দেখবো না। তবে আমরা আজকে অন্তত একটা জিনিস শিখে যাব, সেটা হচ্ছে রিডিং টেস্ট যখন আমাদের এই 20 মিনিটে দিতে হচ্ছে, সেই টেস্টটা দেওয়ার স্টেপস গুলো কি কি। আমরা যদি একটু অর্গানাইজড হতে রিডিংটা শুরু করি, একটা প্যাসেজ সলভের জন্য আগাই, তাহলে কিন্তু আমাদের সময়ের ভেতরে এটাকে করা পসিবল হবে বেশ ভালো মতো। তো এখন আমরা ওই স্টেপস গুলোর দিকে সব একটু তাকাবো। আমার মতে এটা আমাদের প্রথম আজকের সেশনে আমরা অন্তত এই জিনিসটা দেখে যাব যে এখানে 5টা স্টেপে আমাদের আসলে পড়া উচিত যখন আমরা রিডিং কোনো প্যাসেজ পড়তে যাচ্ছি। আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে একটা স্যাম্পল প্যাসেজ দেখাবো। স্যাম্পল প্যাসেজটা আমি আপনাদের দেখাবো রিসেন্ট একটা বই থেকে। আমি আপনাদের সামনে এখন যেটা বের করতে যাচ্ছি সেটা হচ্ছে কেমব্রিজ 15। কেমব্রিজ 15 বের করতে যাচ্ছি। অমিত হাত তুলেছে, অমিতের প্রশ্নটা আমি নিব। তার আগে আমি একটু বইও বের করে ফেলবো ততক্ষণ। ওকে, আমি আপনাদের বই দেখাবো, অমিতের প্রশ্নটা আমি নিচ্ছি। তার আগে একটা জিনিস দেখাচ্ছি, এখন আমি আপনাদের যে প্যাসেজটা দেখাবো সেই প্যাসেজটা আপনারা যখন সলভ করতে যাবেন আমার সাথে, এই স্টেপটা 5টা স্টেপ আপনাদেরকে মনে রাখতে হবে। যে প্যাসেজ সলভের ক্ষেত্রে ফলো করতে হবে 5টি স্টেপ। স্টেপগুলো হচ্ছে: প্রথমে হেডলাইন পড়া, তারপর কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়া, তারপর কোশ্চেন, তারপর প্যাসেজ, তারপর অ্যান্সার পেপার। এখানে দুটো টার্ম আছে নিচে, টার্ম দুটোতে একটু পরে আমরা আসতেছি। তার আগে এই অংশটুকু একটু problem হচ্ছে। এই তো চলে এসেছে। আমি আপনাদের জন্য এখন একটা উইন্ডো ওপেন করছি, সাদা। এটা রাখতে রাখতে আমি অমিতকে আনমিউট করতে দিচ্ছি। অমিত স্যার আনমিউট করুন। প্রশ্ন আছে? স্যার আদাব স্যার, আমি অমিত। দাদা, আমার জি একটা স্যার। আসলে বিষয়, মানে যেহেতু এখানে আইএলটিএস এর বেসিক বা স্ট্রাকচার গুলো নিয়ে কথা বলা হচ্ছে, ভালো। আই জি থিংক জি আমার মনে হয় এটা হয়তো রিলেটেড। আমরা জি। অনেকেই কনফিউজড হয়ে যাই বা অনেকে অনেক জায়গা থেকে ইনফরমেশন যে আইএলটিএস হুম হুম ভার্সেস পিটিই, হুম হুম। সো কোনটা বেটার? পিটিইতে কোনটা বেটার, আবার হুম হচ্ছে হুম। পিটিইতে স্কোর কেমন আসে? কিভাবে ই করা যায় আর কি। সো এইটা হুম হুম নিয়ে যদি একটু ব্রিফ করতেন স্যার মনে হুম হয়। হুম হুম, অবশ্যই অবশ্যই। এটা নিয়ে আসলে আমার বেশি সময়ও লাগবে না বলতে, কারণ সলিউশন খুব সোজা অমিত ভাই। জি সেটা স্যার। হচ্ছে জবাব খুব সোজা, আইএলটিএস হাজার গুণে ভালো। সত্যি কথা যেটা, আমি আপনাদের আনমিউট করে অপশন দিয়ে দিচ্ছি অমিত ভাই, আপনি আনমিউট করে রাখতে পারেন। আইএলটিএস হাজার গুণে ভালো।
আমার একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে দেখা যে জিনিসটা, কারণটা আমি আপনাদেরকে বলি। পিটি অস্ট্রেলিয়ার জন্য শুধু মোটামুটি ইউজ হয়। ইউএস এর কিছু ইউনিভার্সিটি, প্রথম যদি দেখেন এক্সেসিবিলিটি, আইএলটিএস পৃথিবীর সব দেশ নেবে, ইভেন বাংলাদেশও নেবে। কিছু মানে আপনি যদি এটাকে শো করেন, আপনার আইএলটিএস একটা স্কোর আছে, আর আরেকজন ধরুন ইন্টারভিউর কথা, আইএলটিএস এর আপনার স্কোর আছে, আর আরেকজন হচ্ছে সিভিতে লিখেছে যে সে ইংলিশে ভেরি স্কিলড। ইংরেজিতে আপনার আইএলটিএস এর স্কোরটার জন্য ওই ভেরি স্কিলড লেখা ব্যক্তির চাইতে আপনার সিভিটাকে বেশি মূল্যায়ন করা হবে, কারণ এটা ভ্যালিড। এবং সারা বিশ্বেই হচ্ছে আইএলটিএসটাকে খুব মানে একসেপ্ট করা হয় ভালো মতো। পিটি কে একসেপ্ট করে পিয়ারসনের টেস্ট, তো এটা এটা অস্ট্রেলিয়া মূলত একসেপ্ট করে, আর নিউজিল্যান্ড, ইউএস এর কিছু প্রতিষ্ঠান। প্রথমত এক্সেসিবিলিটির দিকে একটু সমস্যা। অনেক প্রতিষ্ঠান আপনি যদি ইউকে তে অ্যাপ্লাই করতে চান, আপনার যদি প্ল্যান চেঞ্জ হয়, কানাডায় অ্যাপ্লাই করতে চান, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পিটি স্কোরটা ওরা আর একসেপ্ট করছে না। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে পিটির স্কোরিংটা যেভাবে হয়, যেহেতু এটা পুরোটাই কম্পিউটার বেজে এবং অটোমেটেড, হ্যাঁ, এটাতে হিউম্যান কিন্তু কোনো অ্যাসেসমেন্ট হয় না। আইএলটিএস এর ক্ষেত্রে এটার 50% হিউম্যান অ্যাসেসমেন্ট হয়। তো যেহেতু অটোমেটেড হয়, সেক্ষেত্রে ঝামেলা আছে কিছু অ্যালগোরিদমের। যেমন আপনি যখন ধরেন প্রথমে আপনি স্পিকিংটা দিচ্ছেন, আপনার স্পিকিং এর পারফরমেন্সের সাথে রিডিং এর মানে স্কোরের কানেকশন আছে। So আপনি স্পিকিং এ যদি খারাপ করেন, সেটা আপনার রিডিং ভালো করলেও ওটার উপরে প্রভাব পড়বে। আমি সংক্ষেপে মানে একটু জেনারেলাইজ করে বলছি। রিডিং এর স্কোরের সাথে আবার কানেকশন আছে রাইটিং এর সাথে আবার আছে লিসনিং এর। সো দেখা যায় যে একটাতে খারাপ করেছেন, অন্যটাতে ভালো করলেন, তবুও কি হয়, ইম্প্যাক্ট পড়ে যায়। দেন আরো কিছু ঝামেলা আছে, যেটা ধরুন আমার আরেক স্টুডেন্ট ফেস করলো কিছুদিন আগে পিটি দিতে গিয়ে। সে এখন মানে মনক্ষুণ্ণ হয়ে আবার আইএলটিএস দিচ্ছে। তো সে হচ্ছে পিটি এর একটা উম, চারটা ইর মধ্যে, পার্টের মধ্যে, সহজভাবে যদি বলি, ধরুন চারটা পার্ট ও দিচ্ছিল রিডিং এর সময়। তো 3 নম্বর পার্টটা ওর খারাপ হয়েছে, সে তখন খুব মনোযোগ দিয়ে 4 নম্বর পার্টটা দিয়েছে। দেওয়ার পর ও জানতে পেরেছে যে এই পার্টগুলোর মধ্যে র্যান্ডমলি একটা পার্ট আসলে এক্সপেরিমেন্টাল ছিল, মানে ওই পার্টটার স্কোর যোগ হবে না, যদি আপনার টেস্ট হয়েছে, কিন্তু আপনার স্কোর ওইটার যোগ হবে না। এবং ফাইনালি ও রিয়েলাইজ করতে পারলো স্কোর পাওয়ার পরে যে ওর ওই যে পার্টটাতে ও খুব মনোযোগ দিয়ে ট্রাই করেছিল, ওইটাই আসলে এক্সপেরিমেন্টাল ছিল। সহজভাবে বলতে গেলে অমিত ভাই, যে খুব জটিল আর কি, এই জটিলতাটার জন্য প্রিপারেশনটা হ্যাম্পার্ড হয়। সে তুলনায় আইএলটিএস খুব সিম্পলিফাইড একটা টেস্ট, এবং এটার একসেপ্টেন্স এত ভালো, তার কারণ হচ্ছে খুব মানে আহ, খুব ভালোভাবে এবং কঠোরতার সাথে এটার স্কোরিংটাকে মেনটেন করা হয়। এটার যে ট্রেইনার, যারা এক্সামিনার, আমার এটার এক্সামিনাররা, ধরুন এটা কন্টেন্ট গুলো সব হচ্ছে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ, মানে আমার যে প্রতিষ্ঠান তারা তৈরি করে। আর এটা ট্রেনিং গুলো এক্সামিনারদের সকল ট্রেনিং এ দেওয়া হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। এই জিনিসটা এত চমৎকার ভাবে মেনটেন করা হয়, আমি আপনাদের আরেকদিন বর্ণনা করব আমার এক্সপিরিয়েন্স গুলো, যে এক্সামিনারদের ট্রেনিং গুলো কিভাবে হয়। সো তার ফলে হচ্ছে পুরো জিনিসটা খুব সিস্টেমেটিক ওয়েতে চলে বলেই আইএলটিএস আপনি যখন পরীক্ষা দিচ্ছেন, আপনি তখনই জানবেন, এবং প্রিপারেশন নেওয়ার সময় আপনি জানবেন যে আপনাকে কোন কোন জায়গায় প্রিপারেশন নিতে হবে। পরীক্ষা দিয়ে বের হয়ে আপনি আমাকে বলতে পারবেন যে আমি এই এই জিনিসগুলো কাভার করেছি, পারফরমেন্সে এই জিনিসগুলো দিয়েছি। সো আমি নিশ্চিত জানি আমার 6.5 বা আমার 7 স্কোর আসবে। সো আপনি যদি জানেন যে আপনার যুদ্ধের ময়দানের উম, মানে নিয়মগুলো কি ক্লিয়ারলি, তাহলে সেই যুদ্ধটা তুলনামূলকভাবে সহজ হয়। এই জন্য আইএলটিএস হচ্ছে রিজনেবল, যে আপনি জানেন এখানে কিভাবে স্কোরিংটা করা হয়, কিভাবে এটার প্যাটার্ন গুলো ঠিক মতো সিস্টেমেটিক ওয়েতে আগায়। সো এই জন্য, এবং এমনকি আপনি যদি কোনো স্কোরের ব্যাপারে না হন, স্যাটিসফাইড না হন, সেটাকে রিভিউ করার জন্য আপিলও করা যায় ইওআর। এবং যদি আপনার স্কোরটা চেঞ্জ হয়, চেঞ্জ হলেও যে 2.5 এ যদি মাঝে মাঝে চেঞ্জ হয় কোনো কারণে, সেক্ষেত্রে আপনাকে রিফান্ডও দেয় ওরা। তো সব মিলে আইএলটিএস অনেক বেশি রিজনেবল একটা টেস্ট, এবং আমি সবসময় স্টুডেন্টদের বলি আইএলটিএস কে ট্রাই করতে দুটো কারণে। একটা আইএলটিএস এর স্কোর আপনার কোনো কারণে যদি প্ল্যান চেঞ্জ হয়, আপনি পৃথিবীর যে কোনো দেশে সেটাকে ইউজ করতে পারবেন। আর দুই, আইএলটিএস এর স্কোর ছাড়াও আইএলটিএস এর প্রিপারেশনের জন্য আপনার যে
এফোর্টটা যে যে জায়গাগুলো স্কিলের উপর আপনার যত্ন নিতে হবে, এটা আপনার আসলে সারা জীবন কাজে লাগবে। আমরা তো আলটিমেটলি বিদেশে তো আমাদের যেতেই হবে, তাই না? ইংলিশ স্পিকিং কান্ট্রিতে গিয়ে আমাদের আসলে পারফর্ম করতেই হবে। তো সেক্ষেত্রে আইএলটিএস খুবই প্র্যাকটিক্যাল একটা টেস্ট, কারণ এটার প্রিপারেশনের জন্য আপনার বেসিক স্কিলগুলো ইমপ্রুভ হয়ে যায়, যেটা পিটিই টোফেল বলেন সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি না। পিটিই পরীক্ষা দেওয়ার পরে ওই স্কিলগুলো আপনি আর কই ইউজ করবেন এটা ঠিক ঠিকানা নাই। বাট আইএলটিএস এর রাইটিং স্পিকিং এর জন্য আপনার যে স্কিলগুলো ডেভেলপ হবে সেটা আপনার একদম সারা জীবন কাজে লাগবে। এই জিনিসগুলো আমি আপনাদের ক্লাসের সময় বুঝিয়ে বলবো। সো অমিত দা, ইউ গট ইউর অ্যান্সার রাইট, আমার কাছ থেকে স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। যেহেতু দুটোরই আমার এক্সপিরিয়েন্স আছে, দুটোই আমি ট্রেনিং দিই, স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার আইএলটিএস ইজ মাচ বেটার, অন্তত 2025 সালে মাচ বেটার অপশন। ওকে, ঠিক আছে, তাহলে চলুন এবার আমরা আবার একটু মনোযোগ দিই আমাদের মূল অংশের দিকে। সো আজকে আমরা হচ্ছে রিডিং করতে যাচ্ছিলাম। আমি আপনাদেরকে বলেছি রিডিং করার ক্ষেত্রে আমরা এই 5টা স্টেপকে ফলো করব। কিভাবে করব চলুন আমরা একটু একটা প্যাসেজ বের করে দেখি। লেটস সি, এটা কি কেমব্রিজ 15? ওকে ফাইন, কেমব্রিজ 15। চলুন আমরা একটা ঝামেলার প্যাসেজ নিই কোনো মিডিল থেকে। ওকে, চলেন আমরা এই প্যাসেজটা নিই। ঠিক আছে, লেটস সি। এটা হচ্ছে আইএলটিএস এর একটা প্যাসেজ। এটা কোন প্যাসেজ কোন বই থেকে নেওয়া হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু লিখে দিচ্ছি। আমরা এই মুহূর্তে প্র্যাকটিস করতে যাচ্ছি আইএলটিএস রিডিং প্র্যাকটিস। এই জিনিসগুলো আপনাদের লেখার প্রয়োজন নেই। হ্যাঁ, আমি এখন যা লিখছি লেখার আপনাদের প্রয়োজন নেই। এখন আমি যা যা লিখবো এটা ওয়ার্কশিট আকারে আপনাদের ক্লাসের পরে আমি আপনাদেরকে এটা পাঠিয়ে দেব। আমি আপনাদেরকে উম, একটা মেইল অ্যাড্রেস দিয়ে রাখছি। আপনারা এখানে যদি মেইলটা সেভ করে রাখেন একটু, এইবার add করেন হিউম্যান। শুভ জানতে চেয়েছে কম্পিউটার ডেলিভার টেস্টে এআই ইভালুয়েট করবে নাকি হিউম্যান। কম্পিউটার ডেলিভার টেস্টেও রিডিং এবং লিসনিং এবং পেপার ডেলিভার টেস্টেও রিডিং এবং লিসনিং দুই ক্ষেত্রে কম্পিউটার অ্যাসেস করে। কম্পিউটার অ্যাসেস করে, কিন্তু একজন সুপারভাইজার থাকেন যিনি একটা একটু চেক করে যান যে সব মেশিন ঠিক আছে কিনা। আর কম্পিউটার পেপার উভয় ক্ষেত্রেই স্পিকিং এবং রাইটিংটা এখনো হিউম্যানই আসলে অ্যাসেস করবে, ওটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস শেয়ার করার ব্যাপারে, তাই না? আমি আপনাদেরকে একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, আপনারা ক্লাসের পরে এই ইমেল অ্যাড্রেসটাতে একটু আমাকে মেইল পাঠাবেন। আমি আপনাদেরকে তাহলে এই ওয়ার্কশিটটা, আজকে যে ক্লাসের যে ওয়ার্কশিটটা থাকলো এটা আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। আপনারা এখনই ইমেল অ্যাড্রেসটাকে একটু সেভ করে রাখুন। চ্যাট বক্স আমি দিচ্ছি। হ্যাঁ, লিখবেন হচ্ছে এই কথাটা, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি, মাই নেম ইজ ড্যাশ, I have attended সবাই একটু চেক করুন চ্যাট বক্সের এই মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা। দেখা যাচ্ছে রাইট? দেখুন তো এটা কোনোভাবে সেভ করে ফেলতে পারেন কিনা। ওকে, সেভ করে ফেলার পরে এবার আমরা ওয়ার্কশিটটা লেখা শুরু করি। সো এখন আমি আর যা লিখছি আপনাদের লেখার দরকার নেই। আইএলটিএস রিডিং প্র্যাকটিস আমরা আজকে সলভ করছি কেমব্রিজ 15।
কেমব্রিজ 15 এর টেস্ট কত সেটা একটু দেখছি। টেস্ট 2 রিডিং প্যাসেজ 3, টেস্ট 2 রিডিং প্যাসেজ 3। তো টেস্ট 2 রিডিং প্যাসেজ 3 আমরা যখন সলভ করতে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের হেডলাইনটা পড়ার কথা। we are supposed to read the headline first. ওকে, প্যাসেজটা আমি বের করলাম। দেখা যাচ্ছে এবার আপনাদের মধ্যে থেকে যারা ফোনে জয়েন করেছেন এরকম এক দুজন একটু হাত তুলুন তো দেখি। ফোন থেকে যারা জয়েন করেছেন আপনারা পড়তে পারবেন কিনা, আমাকে হেল্প করতে হবে আর কি, একটু আমার ভলান্টিয়ার লাগবে। এনিওয়ান? সুমাইয়া হাত তুলেছেন সবার আগে। সুমাইয়া ম্যাম আনমিউট করুন। জি ম্যাম, আনমিউট করতে পারছেন কিনা? সুমিত্র হাত তুলেছে, আনমিউট করতে পারছেন সুমাইয়া, আবার একটু ট্রাই করুন তো। সুমাইয়া আক্তার ম্যাম, হ্যাঁ পেরেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আচ্ছা, সো ম্যাম স্ক্রিন কি দেখা বোঝা যাচ্ছে যাচ্ছে নাকি আর তো? একটু বড় করব? না না, প্রবলেম নেই স্যার, দেখা যাচ্ছে। গ্রেট, ঠিক আছে। তাহলে ম্যাম একটু পড়ুন, প্রথম লাইনটা কি লেখা আছে? হ্যাভিং আ লাভ, হুম, হ্যাভিং আ লাভ, তারপরের লাইনটা পড়ুন। দ্য ফাইন্ডিংস দ্য ফাইন্ডিং অফ ফিজিক্যালি সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট রিভিল রিভিল দ্য ইম্পর্টেন্স অফ হিউমর। হিউমার। কারেক্ট, সুন্দর করে পড়েছেন সুমাইয়া। আপনার কাজ এখনো শেষ হয় নাই। আপনি আর আমি হচ্ছে এখন এটাকে একটু অ্যানালাইসিস করব যে এই হেডলাইন থাকার মানেটা আসলে কি। কারণ হেডলাইন আমাদেরকে ক্লু দিবে সুমাইয়া যে এই প্যারাগ্রাফটা কি নিয়ে কথা বলতে চাচ্ছে। হ্যাভিং এ লাভ, এটার মানে হচ্ছে হাসা, তাই না? হাসাহাসি করা, রাইট সবাই? জি দ্য স্যার। ফাইন্ডিংস কথাটার মানে কি? ফাইন্ডিংস, ফাইন্ডিংস মানে হচ্ছে, সেটা ফাইন্ডিংস কথাটার মানে এনিওয়ান? কোনো কিছু থেকে খুঁজে বের করা। খুঁজে পাওয়া। অনুসন্ধান করা। কোনো কিছু থেকে আমরা যে ইনফরমেশন, ফাইন্ডিংস আসলে হচ্ছে ইনফরমেশনের সিনোনিম, বলা যেতে পারে কি ফাইন্ডিং মানে হচ্ছে ইনফরমেশন, তাই না? তথ্য যেটা আমরা পেয়েছি, যে তথ্যটা আমরা পেয়েছি কোত্থেকে আমরা পেয়েছি? ফাইন্ডিংসটা পেয়েছি অফ সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট। এরা সাধারণ কোনো সায়েন্টিস্ট না, ওরা হচ্ছে সাইকোলজি নিয়ে কাজ করে। রিভিল, বাংলা না বলে রিভিলের কোনো সিনোনিম ইংলিশ বলতে পারবেন কেউ? রিভিল, শুভ ভালো লিখছিল রেজাল্ট। রিভিল, পাবলিশড, রিভিল, পাবলিশ, গুড গুড স্যার গুড। কনসিল, ডিসক্লোজ, কনসিল উল্টা হইলো, বাট ভেরি গুড ওয়ার্ড চয়েস। উল্টা হয়েছে যদিও, কনসিল মানে হচ্ছে ঢেকে রাখা আর কি, রিভিল মানে তার উল্টা। পাবলিশ কারেক্ট ছিল। আর কেউ? আর কেউ? ডিসক্লোজ, ডিসক্লোজ, এক্স্যাক্টলি, সবগুলোই সুন্দর হয়েছে। ডিসক্লোজ, পাবলিশ, ওপেন, রাইট, ওপেন। তারপরে হচ্ছে এক্সপোজ, আনভেইল, তাই না? এগুলো হচ্ছে সবই রিভিলের সিনোনিম। তো তাহলে এই রেজাল্ট যেটা আছে, ইনফরমেশনের পাশাপাশি রেজাল্টও লিখে রাখি। শুভর এই মিনিংটা আমার পছন্দ হয়েছে। রেজাল্ট, রেজাল্ট অফ সাইকোলজিক্যাল সায়েন্টিস্টদের যে ইনফরমেশন গুলো যেগুলো পেয়েছে সেটা ডিসক্লোজ করতেছে বা ওপেন করতেছে ইম্পর্টেন্স অফ হিউমার। হিউমার কথাটা মানে কারেক্ট বাংলা বোধহয় পাওয়াটা একটু টাফ। হিউমার জিনিসটা আমরা কেউ বলতে পারি হিউমার আসলে কি? এটা একটা নাউন, তাই না? ধরেন বলেন না যে কথার মধ্যে হিউমার আছে, এই এক্সপ্রেশনটা শুনেছি আমরা সবাই। জি স্যার, অভিনয়ের মধ্যে মিস্টার বিন, তাই না? মিস্টার বিনের অভিনয়ের ভিতরে হিউমার আছে। মানে হিউমার হচ্ছে কোনো কিছুর ভিতরে যদি থাকে সেটা একটু কমেডিক একটা মানে পায়, ইম্পর্টেন্স অফ হিউমার। অথবা আপনার হচ্ছে লাভ বা কমেডি, এগুলো হচ্ছে কাছাকাছি, হাস্যকর। হাস্যরস আর কি। হ্যাঁ, কমেডি, হ্যাঁ, ফানি, এই জিনিসগুলো আর কি। ফানি, হ্যাঁ, ফান, হিউমার বোধহয় ফান বোধহয় বলা যেতে পারে। হ্যাঁ, তো এগুলো আর কি কাছাকাছি, হুবহু যে একদম
সিনোনিম আমি বলবো না, বাট আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন প্যাসেজটা কি নিয়ে কথা বলতে পারে। এই মুহূর্তে আপনারা যদি ওভারঅল তাকান, আপনারা একটা আইডিয়া পাচ্ছেন। হ্যাভিং আ লাভ হচ্ছে এমন একটা প্যাসেজ যেটা হিউমার টিউমার নিয়ে আলোচনা করবে। যেটা কিসের হিউমার নিয়ে আলোচনা করবে এই বিষয়ে সায়েন্টিস্টরা আবার কিছু গবেষণা করছে, সেটার তারা কিছু ইনফরমেশনও পাইছে, রাইট, রেজাল্ট পাইছে। সেটার উপরে একটা গুরুত্ব, মানে সেটা ডিসক্লোজ করতেছে যে হিউমার বা হাস্যরস বা কমেডির বেশ গুরুত্ব টুরুত্ব আছে, মোটামুটি ওকে, রাইট। এটা আমাদের হেডলাইন পড়লাম। হেডলাইনটা পড়লে আপনি একটা বেসিক আইডিয়া পাবেন প্যাসেজটা কি। নাও আমরা পুরো প্যাসেজটা পড়ার জন্য সময় পাবো না আসলে। আমাদেরকে শুধু খেয়াল করতে হবে, মানে ট্রাই করতে হবে কোশ্চেনের অ্যান্সার গুলো যেখানে আছে সেটা পড়েই আমরা যেন অ্যান্সার গুলো বের করতে পারি। পুরো প্যাসেজে অনেক অপ্রয়োজনীয় অংশ থাকে যেটা আমাদের পড়ার সময় আসলে হবে না। আমাদের একটা স্ট্র্যাটেজি লাগবে এই জন্যেই, যেন আমরা হচ্ছে ছেকে শুধু যে জায়গাগুলোতে অ্যান্সার আছে সেটাকে বের করতে পারি। এই স্ট্র্যাটেজিগুলোর জন্যই আমরা মূলত কোর্সটা করব, যেখানে প্রতিটি ক্লাসে বিভিন্ন কোশ্চেন টাইপের স্ট্র্যাটেজি আলোচনা হবে এবং শেষের দুটো ক্লাসে ওভারঅল এই স্ট্র্যাটেজিস গুলোকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটা নিয়ে আলোচনা হবে। আজকে আমরা জটিল কোনো কিছুতে যাব না, আমরা জাস্ট দেখতেছি কিভাবে আগাতে হয়। সেকেন্ড স্টেপে এবার আমরা হচ্ছে কোশ্চেনের দিকে তাকাবো, কারণ কোশ্চেনের অ্যান্সার বের করাটাই আমাদের টার্গেট। হ্যাভিং এ লাভ, এরপরে পুরো প্যাসেজটাকে আমরা বাদ দিই, আপাতত বাদ দিই, দেখি 1 পেজ 2 পেজ। এটা একটা একাডেমিক প্যাসেজ, বাট জেনারেল ট্রেনিং আপনারা যারা পরীক্ষা দিবেন, যারা জিডি পরীক্ষা দেবেন, তাদেরও এরকম সাইজের 2 পৃষ্ঠার একটা প্যাসেজ একটা অন্তত আপনাদের থাকবে। সো আজকের এই সেশন থেকে সবাই আসলে বেনিফিটেড হবে। আমি প্রথম কোশ্চেন টাইপটার দিকে দিচ্ছি। আজকে যেহেতু আমরা খুব রিল্যাক্স মোডে, খুব বেশি কোশ্চেন আমরা সলভ করবো না, আমরা দেখছি যে সলভ করা যায় কিনা। প্রথম কোশ্চেন সেটটার দিকে আমরা আসলাম। এইটা হচ্ছে প্রথম কোশ্চেনের সেট, প্যাসেজ শেষ এই জায়গায়। আমাদের প্ল্যান বলছে কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়তে হবে। কোশ্চেনের ইনস্ট্রাকশন আমাদের এখন পড়তে হবে। কোশ্চেনের ইনস্ট্রাকশনটা পড়ার জন্য আমি তাসনিয়াকে একটু অনুরোধ করবো। তাসনিয়া ম্যাম, ক্যান ইউ আনমিউট ইয়োরসেলফ? দেখুন তো আনমিউট করতে পারছেন কিনা তাসনিয়া। তাসনিয়া 1 2 3 আনমিউট করতে পারছেন না। অন্য কেউ, আর কেউ আছেন আনমিউট করতে চাচ্ছেন, পড়তে চাচ্ছেন কেউ? নাই, কোনো ভলেন্টিয়ার নেই আমাদের আজকে? করবো স্যার। শুভ একদম জি, ভিডিও অন করে ফেলছে। আচ্ছা, শুভ ভিডিও, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বাট শুভ ও, Even sir, আচ্ছা I can. অমিত, আচ্ছা তিনজনে এখন রাজি হয়ে গেছে। আচ্ছা আমি একটু অমিতকে দিয়ে পড়াই প্রথমে, আপনাদের বাকিদেরকে দিয়েও আমি পড়াবো, হ্যাঁ। আপাতত একটু অমিতকে দিয়ে আমরা পড়াচ্ছি জন্য। ওকে স্যার। আচ্ছা, so অমিত প্রথমে একটু পড়ুক। অমিত স্যার একটু পড়ুন তো কি লেখা আছে কোয়েশ্চেনে। When referring to, না না, প্রশ্ন না, আগে ইনস্ট্রাকশন বুঝতে হবে। okay, স্যার লেখা question আছে বলুন। 27 to 31, choose the correct letter A, B, C, or D. Write the correct letter in boxes 27 to 27, 31 in your answer sheet. হ্যাঁ। তো 27. এটা, হ্যাঁ, একটু আমরা কোশ্চেনটা একটু পরে পড়ি, বাট এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন টাইপ, এতটাই ইম্পর্টেন্ট যে এটা মোটামুটি নিশ্চিত আপনাদের ফাইনাল এক্সামে থাকবেই। এই কোশ্চেন টাইপটার নাম হচ্ছে মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার। এটার উপর আমাদের আলাদা ক্লাস থাকবে এবং এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে, এখানে একটা প্রশ্ন থাকবে, প্রশ্নের সাথে 4টা অপশন থাকবে, যে অপশনগুলোর মধ্যে থেকে আমাদের কারেক্ট অ্যান্সারটা খুঁজে বের করতে হবে। এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা কিছু অ্যাপ্রোচ পরবর্তীতে পড়বো। আমরা একটু নামটা লিখে রাখি, মাল্টিপল চয়েস উইথ ওয়ান অ্যান্সার। এটাকে সলভ করার জন্য আমাদেরকে পরবর্তীতে কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে। বর্তমানে যে স্ট্র্যাটেজিস গুলো কাজে লাগে, কারণ আইএলটিএস কিন্তু রুল চেঞ্জ হয়, তো বর্তমানে যে স্ট্র্যাটেজিস গুলোতে কাজ হবে সেটার মধ্যে একটা আছে অবভিয়াসলি স্ক্যানিং, প্রসেস অফ এলিমিনেশন, জিস্ট,
প্রসেসিং, এই স্কিলগুলোর ব্যাপারে আমরা মূল ক্লাসের সময় ট্রেনিং নিব। আজকে আপনাদের এত প্যারা নেওয়ার দরকার নেই, আজকে আমরা সিম্পলি এটাকে সলভ করার চেষ্টা করব। তো অমিত পড়ছিলেন, রাইট? অমিত একটু কোশ্চেনটা করুন, দেখুন তো অমিত আরেকবার আনমিউট করতে পারেন কি প্রশ্নটা একটু আসে। জি স্যার। স্যার 27 নম্বর প্রশ্নটাকে আমি একটু আলাদা করে নিই। হ্যাঁ অমিত, এটাকে আমরা সিঙ্গেল আউট করি, চলে। সরি, আরেকটা মিনিট, সেকেন্ড ট্রাই। ওকে, সবাই একটু খেয়াল করুন, অমিত এখন আমাদের এই প্রশ্নটা এবং তার অপশনস গুলো পড়তে যাচ্ছে। স্যার পড়ুন। When referring to লাফটার, lecture in the first paragraph, the right রাইটার emphasis. এমফেসাইজেস, ড্যাশ, কিছু একটা জিনিসের উপর সে এমফেসাইজেস করেছে, খুব The সুন্দর হয়েছে। writer, আমাদের yes. জন্য একটু কমপ্লিকেটেড ওয়ার্ড হতে পারে রেফারিং টু, রাইট? এমফেসাইজেস, রেফারিং টু মানে হচ্ছে যখন সে মেনশন করছিল, উল্লেখ করছিল। রেফারিং টু মানে হচ্ছে যখন সে রেফার করছিল আর কি, মেনশন, যখন সে মেনশন করছিল লাফটারকে। খুব জরুরি একটা জিনিস হচ্ছে এই জিনিসটা, ফার্স্ট প্যারাগ্রাফ, দ্য রাইটার এমফেসাইজড। এমফেসাইজড কথাটার কাছাকাছি কোনো সিনোনিম এনিওয়ান? এমফেসাইজ মানে কি আসলে? Importance. হ্যাঁ হ্যাঁ, এটার জোর দেয়া, তাই না? highlight, highlight. জোর দেয়া, গুরুত্ব দেওয়া স্যার। আচ্ছা, হ্যাঁ জোর দেয়া, গিভস ইম্পর্টেন্স। এমফেসাইজ মানে গিভস ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স দিয়েছে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তারা কিন্তু সরাসরি বলে দিল যে এটার অ্যান্সারটা কোন প্যারাগ্রাফে আছে। এই যে বলে দেয়া, এটাকে বলা হচ্ছে ডিরেকশন দেয়া। ডিরেকশন, সরাসরি বলে দেয়া যে এই প্রশ্নটার অ্যান্সার কোন প্যারাগ্রাফে আছে। আইএলটিএস এর কিছু কোশ্চেনে ডিরেকশন দেয়া থাকবে। ডিরেকশন দেয়া থাকলে এটা আমাদের জন্য হেল্পফুল এই অর্থে যে এটা আমাদেরকে প্যাসেজের মানে প্যাসেজ থেকে অ্যান্সারটা খুঁজে বের করাটা কিন্তু খুবই সোজা হয়ে গেল এখন। সো এর পরে আমাদেরকে কি করতে হবে? আমাদের তো 4টা অপশন আছে, আমরা এই অপশনগুলোর কোনোটাই এই মুহূর্তে পড়বো না, কারণ এই অপশনগুলো প্রত্যেকটার কোনোটাও প্যাসেজের সাথে হুবহু মিলবে না। এখানে যে জিনিসটা করা আছে সেটা হচ্ছে প্যারাফ্রেজড করা আছে। প্যারাফ্রেজ, জিস্ট প্রসেসিং মানে হচ্ছে মূল ভাবটা বুঝতে পারা। সে এই বাক্যগুলো সবগুলো প্যারাফ্রেজ করা আছে, হুবহু উল্লেখ নেই। সো আমাদের আগে এটা অপশন গুলো পড়ে আসলে লাভ নেই। সো আমরা যে জিনিসটা এখন করব সেটা হচ্ছে আমরা এই লাইনটা আগে পড়লাম। অমিত সুন্দর করে পড়লো। তো অমিতের এই পড়ার পরে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব প্যাসেজে। প্যাসেজে গিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব ফার্স্ট প্যারাগ্রাফে লাফটারের ব্যাপারে বলার সময় রাইটার কোনো বিষয়ে জোর দিয়েছে কিনা, দেন আমরা সেটার সাথে মেলাবো। অমিতের দায়িত্ব এই জায়গায় শেষ হবে, আমাদের দ্বিতীয় আরেকজনকে এবার দায়িত্ব দিতে হবে। শুভ পড়তে চাচ্ছিলেন তখন, শুভ কে আছেন এখন, আগ্রহী আছেন? অমিতকে আবার আমরা একটু পরে ডাক দেবো। অমিত, থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস। শুভ কি আছেন এখনো পড়ার জন্য? শুভ না হলে তাসনি, হ্যাঁ শুভ আছেন আমাদের। শুভ, জি এখন স্যার আমি, বলুন। হ্যাঁ আপনি আর আমি, আমরা হচ্ছে এবার চলেন প্রথম প্যারাগ্রাফে যাই, দেখি ওইখানে রাইটার আসলে কিসের উপরে এমফেসাইজ দিয়েছে সেটা বোঝা যাচ্ছে কিনা। ফোনে যারা আছেন আপনারা হচ্ছে রিল্যাক্সে ফোনটাকেই ফলো করুন, দেখুন আপনারা ফোনে জিনিসটা বোঝা যাচ্ছে কিনা। বড় করতে হবে শুভ, জুম না, করার দরকার আছে? দেখতে পাচ্ছি, ঠিক আছে, দেখতে পাচ্ছি। এটা প্রথম প্যারাগ্রাফ। চলেন আমরা প্রথম প্যারাগ্রাফটাকে একটু আলাদা করি, কারণ আপনাদের হাতে বই থাকলে আপনারা সহজে এটাকে নিয়ে প্রশ্নের সাথে প্যারালালি একবার তাকাতে পারতেন। চলো, শুভ স্যার একটু পড়া শুরু করুন, কি লেখা আছে? Human start developing a sense of humor early as 6 weeks old.
When babies begin a laugh, bold, a smile in response to stimuli. হুম, Laughter, the universal across all human culture and even exists in some form in rats. তো এটা দেখা যাচ্ছে না। কোনটা দেখা যাচ্ছে না শুভ? কোন অংশ? এদিকে Rats বড় এর পর, উপরে দেবো? rats এর পর। হ্যাঁ, একটু উপরে বড় দেবো? করে দিলে। এবার ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা সিমস ঠিক আছে। অ্যান্ড হুম, আমার একটু সমস্যা হচ্ছে আমার ফোন দিয়ে, তো আমার ফোনটা অত ক্লিয়ারে দেখা যাচ্ছে না। কোন ক্লিয়ারটা কেন দেখা যাবে না? তাহলে তো সমস্যা শুভ, তাহলে তো আমার দোষ এটা। দেখে তো কিভাবে ঠিক করা যায়। জুম করব, একটু দেখেন তো এখন কি বেটার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, পুরো। And grown-ups, like other human emotion and ex expressions, হুম হুম। laughter and humor provide psychological scientists with this resource for studying human psychology, হুম। ranging from development and language, neuroscience of সায়েন্স, social সোশ্যাল পারসেপশন। perception. আচ্ছা, গ্রেট। শুভ খুব সুন্দর করে পড়েছে। সবাই এবার একটু আপনারা আমার সাথে এটাতে কিন্তু অ্যাক্টিভেট হন। আমরা সবাই মিলে এই অংশটুকুর মেইন ভাবটা বোঝার চেষ্টা করি। এখানে 4টার মতো সেন্টেন্স আছে। আমাদের একটা লিমিট থাকবে, যেটা আমি আপনাদেরকে পরবর্তীতে শেখাবো, যে একটা প্রশ্নের জন্য আমরা কতগুলো পর্যন্ত আসলে সেন্টেন্স পড়তে পারবো, লিমিটটা কতক্ষণ, কারণ আমরা তো সব পড়তে পারবো না। সো ওগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত দেখুন এইটার সেন্সটা আপনারা বুঝতে পারছেন কিনা। হিউম্যান স্টার্ট ডেভেলপিং এ সেন্স অফ হিউমার অ্যাজ আর্লি অ্যাজ 6 years old। অ্যাজ আর্লি অ্যাজ মানে হচ্ছে 6 সপ্তাহর সময়, মানে এত ছোট থাকতে আমরা বলি না যে এত ছোট থাকতে সে একটা কাজ করেছে। মানুষের সেন্স অফ হিউমার ডেভেলপ করে 6 সপ্তাহের সময়। সেন্স অফ হিউমার মানে হচ্ছে আপনি কোনো বিষয়, ঠিক আছে, কোন একটা বিষয়ে কোন একটা জোক শুনে আপনার হাসি পায় কিনা, বা ওটার যে একটা হাস্যকর দিক আছে সেটা আপনি বুঝতে পারছেন কিনা, সেটাকে বলে সেন্স অফ হিউমার। তো সেন্স অফ হিউমার আমাদের কম আর বেশি থাকতে পারে। তো আমাদের যাদের সেন্স অফ হিউমার বেশি, আমরা সব বিষয়ে হাসাহাসি করি। আবার আমাদের সেন্স অফ হিউমার যাদের কম, তাহলে আমরা হচ্ছে একটু সমস্যায় থাকি, আমরা জোক শুনে বুঝতে পারি না। আপনারা একটু আমাকে চ্যাট বক্সে 10 সেকেন্ডের মধ্যে একটু জানান তো দেখি আপনাদের কার সেন্স অফ হিউমার কিরকম বলে আপনাদের, মানে আশেপাশের লোকজন বলে। আপনারা কি কৌতুক করতে পছন্দ করেন, হাসাহাসি করতে পছন্দ করেন, গম্ভীর, কেমন আসলে আপনারা? হিউমার, সেন্স অফ হিউমার বা হিউমার সেন্স কেমন আপনাদের? চ্যাট বক্সে জানান তো দেখি। দেখি আমরা সবার সেন্স অফ হিউমারটা দেখি। অমিত দাবি করছে ওর সেন্স অফ হিউমার আছে, বাকিরা কম না বেশি, মানে আশেপাশের লোকজন বিরক্ত হয়ে যায় কিনা যে আমাদের সেন্স অফ হিউমার শুনি। হাবিবুর দাবি করছে ওর সেন্স অফ হিউমার নর্মাল। কেউ কি আছেন যার সেন্স অফ হিউমার কম, যে স্যার কেউ আমার কাছে যদি কৌতুক টৌতুক বলে আমার মাথার উপর দিয়ে যায় আসলে। আচ্ছা, নানান ধরনের রেসপন্স আসতেছে। তো এই ক্ষেত্রে আপনারা লিখতে থাকেন এই বিষয়ে, ততক্ষণ আমরা আসলে এখানে একটা কথা বলে দিই। সেন্স অফ হিউমার এখানে যেটা দাবি করা হচ্ছে, সেটা মানুষের জন্মায় আসলে 6 সপ্তাহ সময় থেকে, বয়স থেকে। বয়স যখন আপনার 6 সপ্তাহ, তখন থেকেই সেন্স অফ হিউমারটা তৈরি হতে থাকে। তখন থেকে বাচ্চা কাচ্চারা ঠাট্টা শুনে হাসতে পারে, এবং বেবিজ বিগিন টু লাফ অ্যান্ড স্মাইল। হাসে, এবং লাফ মানে হচ্ছে এরকম হাসা আর কি, এরকম হাসা, দাঁত বের করে, এটা হচ্ছে লাফ। আর স্মাইল হচ্ছে এরকম, দাঁত অত ভালো দেখা যাবে না, শব্দ হবে না, এটা হচ্ছে স্মাইল। ঠিক আছে? তো বাচ্চারা তখন লাফ এবং স্মাইল করা শুরু করে দেয় ইন রেসপন্স টু স্টিমুলাই। স্টিমুলাই মানে ওই যে কাতুকুতু দেওয়া, বা একটু হাতের সামনে নাড়াচাড়া করা, মুখে ভেঙাচি দেওয়া, এগুলো হচ্ছে স্টিমুলাই। এই স্টিমুলাই দেখে তারা হচ্ছে কি করে, হাসে বা লাফ করে। লাফটার ইজ ইউনিভার্সাল অ্যাক্রস অল হিউম্যান কালচার and even exist in some
form in rat, chimps, and bonobos. লাফটার শুধু মানুষের মধ্যেই যে আছে তা না, এটা আসলে অন্যান্য বিভিন্ন প্রাণীর মধ্যেও আছে, এরকম আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রশ্ন বলেছিল হচ্ছে রাইটার কোন জিনিসটার উপর জোর দিচ্ছে, দেখা যাক। 3 নম্বর সেন্টেন্সটা খেয়াল করুন সবাই। লাইক আদার হিউম্যান ইমোশন অ্যান্ড এক্সপ্রেশন, মানুষের যে অন্য ইমোশন গুলো আছে, এক্সপ্রেশন গুলো আছে, সেগুলোর মতোই লাফটার এবং হিউমার প্রোভাইড সাইকোলজিক্যাল সায়েন্টিস্ট উইথ রিচ রিসোর্স ফর স্টাডিং হিউম্যান সাইকোলজি। রিচ রিসোর্স মানে অনেক মানে রিসোর্স দেয়, অনেক সম্পদ দেয়, মানে এই হিউমার নিয়ে অনেক ভাবে আসলে রিসার্চ করা যায়, এটাই আসলে বোঝাচ্ছে। হিউমার টিমার নিয়ে অনেকভাবে রিসার্চ আসলে করা যায়। তাকিব দাবি করতেছে ওর টু মাচ সেন্স অফ হিউমার। আচ্ছা, তো রেঞ্জিং ফ্রম, এখন দেখাচ্ছে যে কি কি থেকে আসছে, ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। তো এই সেন্স অফ হিউমার থেকে সাইকোলজিক্যাল সায়েন্টিস্টরা স্টাডি করতে পারে মানুষের সাইকোলজি নিয়ে, কি নিয়ে, ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট থেকে শুরু করে নিউরো সায়েন্স অফ সোশ্যাল পারসেপশন, সোসাইটিকে আমরা কিভাবে দেখছি সেই জিনিসটা নিয়েও ওরা কি করতে পারে, গবেষণা করতে পারে। এই হচ্ছে আলোচনা। সবাই কয়েক সেকেন্ড একটু চিন্তা করেন, রাইট? জিস্ট অ্যান্সার খুঁজবেন না, হ্যাঁ, স্কিলটা আমরা ডেভেলপ করি। কয়েক সেকেন্ড জাস্ট চিন্তা করুন, 30 সেকেন্ডস জাস্ট চিন্তা করুন কি পড়লেন এখানে, সেন্সটা কি, ট্রান্সলেশন না, চিন্তা করুন। মানুষ সেন্স অফ হিউমার কখন থেকে ডেভেলপ করে, ডেভেলপ যে করেছে সেটা কিভাবে বোঝে। সব কালচারের মধ্যে লাফটার আছে, আরো কিছু কিছু প্রাণীর মধ্যে আছে। মানুষের অন্যান্য ইমোশনের মতো হিউমারকেও দেয় আসলে সাইকোলজিক্যাল সায়েন্টিস্টদের কিছু একটা, সেখান থেকে তারা হচ্ছে স্টাডি করে, কোন কোন বিষয়ে স্টাডি করে, এই জিনিসগুলো দেখছে। এদের বলতে হবে না আপনাদের কিছু, জাস্ট সেন্সটা খেয়াল করুন। এবার আসুন, এবার আমরা এতক্ষণ যা পড়লাম, ফোনে যারা আছেন একটু আমাকে কনফার্ম করুন তো নিচের অংশ আপনারা দেখতে পাচ্ছেন কিনা, নাকি আমাকে সেট আপটা চেঞ্জ করতে হবে। দেখা যাচ্ছে নিচের অংশ? ফোনে যারা আছেন একটু একটু বলুন তো এই অংশ আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দেখা এই জায়গায় যাচ্ছে। দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে। জি, জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এবার আপনারা আমার সাথে সাথে একটা জিনিসে ভোটাভুটি করবেন। আপনারা রাইট অ্যান্সার না খুঁজে চলেন আমরা প্রথমে রং অ্যান্সার খুঁজি। নিচে আমরা যে অপশনস গুলো পড়বো এগুলোর মধ্যে কোনটা রাইট এবং কোনটা রং। প্রথম অপশন হচ্ছে ইটস ইম্প্যাক্ট অন ল্যাঙ্গুয়েজ। রাইটার এমফেসাইজ করেছে ল্যাঙ্গুয়েজের উপর এর যে ইম্প্যাক্ট আছে সেটার উপরে। ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা পড়েছি, রাইট? একদম এটাকে বাদ দেওয়া যাচ্ছে না, সো এটাকে আমরা বাদ দিলাম না, এটাকে আমরা রাখলাম একটু। বিটা আমরা পড়ছি ইটস ফাংশন ইন হিউম্যান কালচার। হিউম্যান কালচারে এটার ফাংশন নিয়ে বোধহয় বলেনি। জি, সেকেন্ড লাইনে বলেছিল। সব কালচারে আছে কিন্তু হুম, ফাংশন মানে তো না, ধরেন এইটা হচ্ছে থাকা এক জিনিস আর এটার কাজ হচ্ছে আরেক জিনিস। আমার আচ্ছা বাসায় হচ্ছে মোকলেস আছে, কিন্তু মোকলেসের কাজটা কি আমি কিন্তু বলি নাই। ফাংশন বোধহয় বলিনি আমরা। ভ্যালু ফর সায়েন্টিফিক রিসার্চ, রিসার্চ নিয়ে ওরা বলেছে, এটা কাটলাম না। ইটস ইউনিভার্সালিটি ইন এনিমেল সোসাইটি, এটাকে আমি কাটবো। কেন এটাকে কাটবো বলেন তো দেখি? এনিমেল সোসাইটিতে এটা সব জায়গায় আছে সেই কথা বলেনি, মানুষের সব জায়গায় আছে, কিছু এনিমেলের মধ্যে আছে, সব এনিমেলের মধ্যে এটা। সো এবার আপনাদের জন্য হচ্ছে একটা ভোটাভুটির সুযোগ। আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি, আপনাদের সবার সামনে টাইমার দিচ্ছি। অপশন হচ্ছে এ আর সি। এ আর সির মধ্যে কোনটা কারেক্ট অ্যান্সার? সবার আগে চয়ন অ্যান্সার দিয়ে ফেলেছে, তারপর আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, সবাই শেয়ার করুন কোনটা অ্যান্সার হতে পারে। আমাদের আর 10 মিনিটের ক্লাস আছে, আমি আশা করছি আপনাদের আর একটু ধৈর্য থাকবে আমাদের সাথে। ইমেল অ্যাড্রেসটা অবশ্যই আপনারা কপি করে রেখেছেন, রাইট? সেশন পরে এই যা যা আমরা লিখছি আমি সব আপনাদের কাছে দিয়ে দেবো, আমার এই ছবিটা সহ।
সবাই দেওয়ার চেষ্টা করুন। আকাশ দিয়েছে, তুর্না দিয়েছে, কেউ কেউ এখনো বাকি আছেন, তাড়াতাড়ি দিয়ে ফেলুন একটা। 4 সেকেন্ড আছে আর। 5 4 3 2 1 শেষ। টাইম শেষ। সরি, টাইমারটা সরি। সবাইকে আনমিউট করার অপশন দিচ্ছি। ওকে, তো সবাই বি আর ডি হচ্ছে না, রাইট? আরেকটাকে বাদ দেওয়া যাচ্ছে, কোনটাকে? ল্যাঙ্গুয়েজ। পাওয়া যাচ্ছে এই কে বাদ দেওয়া যাচ্ছে। শুধু Cause ল্যাঙ্গুয়েজের উপরে ইম্প্যাক্ট নিয়ে বলেনি, তাই না? শুধু বিকজ ল্যাঙ্গুয়েজের এখানে উপর লাস্টের ইম্প্যাক্টটা লাইনে বলেনি। অমিত স্যার এখানে জোর বলেই দিয়েছে, দিয়েছে, খুব সুন্দরভাবে বলেই দিয়েছে যে কারেক্ট। and human provide psychological scientists with rich resources. হ্যাঁ, এবং এইটা বলে দিয়েছে অমিত, যেটার দিকে খেয়াল করছেন, স্টাডিং কথাটার সাথে রিসার্চ কিন্তু মিলে যায়, তাই না? স্টাডিং মানে কিন্তু হচ্ছে রিসার্চ, তাই না? রিচ রিসোর্স দিচ্ছে, এটা হচ্ছে ভ্যালু আছে, এটার একটা বোঝাচ্ছে। সবাই কনভিন্সড? ঠিক আছে আমাদের অ্যান্সার? তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি। ওকে, এই যে আমরা যে অ্যান্সারটা চুজ করলাম একটা পদ্ধতিতে, সেই পদ্ধতিটা ছিল হচ্ছে যে আমরা রাইট অ্যান্সারের দিকে না খুঁজে রং অ্যান্সার গুলোকে খেয়াল করলাম এবং ওগুলোকে বাদ দিলাম। যেহেতু মাল্টিপল চয়েসের অপশনগুলো হাইলি প্যারাফ্রেজড হয়, কারেক্ট অ্যান্সার খুঁজে বের করাটা পাজলিং হয়, এবং বিশেষ করে এক্সাম সেন্টারে যখন আপনি স্ট্রেসের মধ্যে থাকবেন, দেখবেন চোখের সামনে ধাঁধার মতো লাগবে, সবই মনে হবে কিছুটা কিছুটা মিলে যাচ্ছে। ওই সময়ে বাদ দেওয়াটা কোনগুলো হবে না, এটা আপনার জন্য ইজি হয়ে যেতে পারে। এটার উপর আপনাদের আরো আমি ট্রেনিং দিব, বাট আজকে আমরা এটাকে এই মুহূর্তে যে পদ্ধতিটাকে দেখলাম, এটাই আসলে হচ্ছে আমাদের ওই যে প্রথম আলোচনা করা প্রসেস অফ এলিমিনেশনের একটা ধারণা আপনারা দেখলেন। এটার আরো ডিটেল কিছু প্র্যাকটিস আছে যেটা আমরা পরবর্তীতে করব। তো আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ইটস ভ্যালু ফর সায়েন্টিফিক রিসার্চ, বা সি। 27 অ্যান্সার আমাদের আসলে সি। এবার আপনারা সবাই ওকে, রাইট? আমরা কিভাবে সলভ করেছি আবার দেখালাম। আমরা আগে কোশ্চেন পড়েছি, তারপর আমরা প্যাসেজের ওই জায়গাটুকু পড়লাম, পড়ার পর অপশনের মধ্যে থেকে গিয়ে আমাদের একটাকে চুজ করতে হলো। প্রসেসটা সবার মনে আছে কিনা, রাইট? একজনকে জিজ্ঞেস করলে বলতে পারবেন কোনটা আগে কোনটা পরে, স্টেপগুলো কি কি ছিল? দেখি কাউকে জিজ্ঞেস করি। হাবিবুর স্যার বলেন তো, স্টেপগুলো কি? প্রথমে কোনটা পড়বো? অমিতের মনে আছে, রাইট? আর কেউ আনমিট করেন, আনমিট করেন। অমিত ছাড়া কেউ আনমিট করেন, অমিতের মনে আছে, ও বলতেছে। ইয়াসিন, ইয়াসিন প্রথম স্টেপ কি? জি স্যার। স্যার প্রথম স্টেপ হচ্ছে প্রশ্ন। আমাদের আগে মানে ডিরেকশনটা করতে হবে, যে লাইক এখানে কোনটা মিন করছে, এ বি সি অর ডি দিয়ে, মানে মাল্টিপল চয়েস যেটা। এরপর আমাদের প্রশ্ন করতে হবে, কারণ অপশন হচ্ছে প্যারাফ্রেজিং করা আছে, অর্থাৎ আমাদের প্রশ্ন হ্যাঁ, পড়ে তারপর তারপর হচ্ছে কিওয়ার্ড ফাইন্ড আউট প্যাসেজের ওই করতে হবে। জায়গাটায়। হুম। হ্যাঁ হ্যাঁ, স্ক্যানিং করতে হবে, তারপরে, স্ক্যানিং করতে হ্যাঁ, হবে, দেন আমরা তারপরে অ্যান্সারটা আমরা পাবো। হচ্ছে অপশনে আসবো। আগে কিন্তু আমরা আমরা অপশন পড়বো পড়বো না, রাইট? এবং যখন অপশন অপশনে পুরো আসছি, হ্যাঁ ইয়াসিন, কারেক্ট অপশনটাই কি প্রথম থেকে খুঁজবো? ওটা কি আমাদের জন্য সহজ না হবে? স্যার, ভুল আনসার আগে ফাইন্ড আউট করতে রং হবে, অ্যান্সার দেন গুলোকে প্রসেস বাদ করে আমরা দিয়ে, রং। হ্যাঁ, অপশনটা আমাদের লিস্ট একটু ছোট করতে হবে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সারটা বের করাটা ইজি হবে। কেন আমি আপনাদেরকে এটা বললাম? কারণ এখন আপনাদের একটা প্র্যাকটিস আছে, এবং প্র্যাকটিসটা হবে একটু ইউনিক ওয়েতে। আপনাদের সবাইকে এখন আমি একটা রুমে ইনভাইট করব। আপনারা ওই রুমে ঢুকলে দেখতে পাবেন আপনারা ছাড়াও আরো 3 থেকে 4 জন ওই রুমটাতে আছেন। আপনারা প্রথমে একটু পরিচিত হবেন, তারপর আমি স্ক্রিনে আপনাদের একটা টাস্ক দিব। ওই টাস্কটা আপনারা ওই রুমে যারা যারা আছেন নিজেরা কথা বলে বলে সলভ করতে পারবেন। সো চলেন, এখন আপনাদেরকে ইনভাইটেশনটা দেয়া হচ্ছে। সবাই ইনভাইটেশন পেয়ে গেছেন, দ্রুত সবাই একটু একসেপ্ট করে ফেলুন। একসেপ্ট করার জন্য আপনারা সময় পাচ্ছেন 30 সেকেন্ড। সবাই একটু জয়েন করুন। স্ক্রিন আপনারা এখন দেখতে পাবেন এবং আমার কথাও শুনতে পাবেন এখন থেকে। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। আপনাদের সবাইকে ব্রেকআউট রুমের স্বাগতম। এখানে আমরা হচ্ছে গ্রুপ করে করে প্র্যাকটিসটা একবার করব। ব্রেকআউট রুমের বাইরে যারা আছেন আপনারা দ্রুত রুমগুলোতে জয়েন করে ফেলুন, কারণ এখন থেকে ঠিক 30 সেকেন্ড হচ্ছে জয়েন করার আপনাদের সময়। তো 30 সেকেন্ড পরে আমরা দেখবো, একটু রুমগুলোকে ডিলিট করবো, দেখি কোন রুমে বেশি কম স্টুডেন্ট আছেন কিনা। না, 8 নম্বর রুমে 2 জন আছেন, প্রীতি এবং নুসরাত আছেন। 7 নম্বর রুমে আছেন 3 জন, 6 2 জন আছেন, শুভ, তানভীর। 5-এ জয়েন করেছেন সাকিব, সাইফুল। 4-এ সবাই জয়েন করে ফেলেছে, তুর্না, উজ্জ্বল, ইয়াসিন।
3-এ এখনো শামীম বাকি আছেন, 2-এ বাকি আছে হাবিবুর। মোরসেলেতকে আমি একটা রুমে দিয়ে দিচ্ছি, উনি পরে জয়েন করলেন আবার। হ্যাঁ, জয়েন করে ফেলুন। ঠিক আছে স্যার। তো আমাদের 30 সেকেন্ড শেষ, তাহলে এবার আমাদের প্র্যাকটিসের টাইম শুরু। তো স্ক্রিনে আপনারা এখন পর্যন্ত কিছু দেখতে পাচ্ছেন না, এখনই আপনারা দেখতে পাবেন। বাট তার আগে আপনারা একটু নিজেদের মধ্যে পরিচিত হয়ে নিতে পারেন। আপনারা একটু আনমিউট করে কথা বলে নেন, আমি আপনাদের ততক্ষণে প্রশ্নটা রেডি করে দিচ্ছি। ঠিক আছে, ইউ ক্যান আনমিউট ইয়োরসেলফ। সবাই একটু আনমিউট করুন, হাই হ্যালো বলে নেন। আপনাদের হাই হ্যালো বলার জন্য আমি 1 মিনিট সময় দিই। হ্যাঁ, 1 মিনিট সময় দিচ্ছি। আপনারা যতক্ষণ হাই হ্যালো বলছেন, আমি একটু প্রশ্নটা রেডি করে ফেলি। হ্যালো এভরিওয়ান, আপনাদের হাই হ্যালো বলার সময় শেষ। এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কোশ্চেন এবং প্যাসেজ। আশা করি আপনারা ঠিকমতো দেখতে পাচ্ছেন। আমি একটু এটাকে সাজিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে টাইম দিব প্রথমে নিজেদের মতো করে এটাকে সলভ করার জন্য, তারপর আপনারা ডিসকাশনের একটা সময় পাবেন। তো প্রথমে আমরা নিজেরা সলভ করার সময় পাচ্ছি। এরকম একটা কোশ্চেন ফাইনাল এক্সামে সলভ করতে আমরা সময় পাবো হচ্ছে 1.5 মিনিটের মতো। আমি আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটস। 2 মিনিট সময় এখন থেকে শুরু হচ্ছে এই প্রশ্নটা পড়ে এটার সম্ভাব্য অ্যান্সার কোনটা এই জায়গাতে আছে সেটা বের করার জন্য। সবাই আপনারা মিউট করে রাখতে পারেন, আপনারা একটু পর কথা বলার সুযোগ পাবেন নিজেদের মধ্যে। সো রেডি, স্টেডি,